আসসালামু আলাইকুম। এক মুচলেকা দিয়ে ২০০৮ সালে দেশ ছেড়েছেন, আরেক মুচলেকা দিয়ে দেশে প্রবেশ করেছেন। এই যে মুচলেকা দিয়ে দেশ ছেড়েছেন, এটার কারণ আছে, এবং আরেক মুচলেকা দিয়ে দেশে এসেছেন তারও একটা কারণ আছে, তারও আলাদা একটা গল্প আছে। মুচলেকা দিয়ে কারা আসে, কারা রাজনীতি করে? যারা দেশকে বিক্রি করে দিতে চায়, যারা দেশকে শোষণ করতে চায়, যারা দুর্নীতি করতে চায়, যারা অপরাধী, তারাই। কোনো ভালো মানুষ আপনি জীবনে শুনছেন যে মুচলেকা দিয়ে রাজনীতি করছে, মুচলেকা দিয়ে দেশ ছেড়েছে, মুচলেকা দিয়ে দেশে আসছে? ২০০৮ সালে যখন তারেক রহমান মুচলেকা দিয়ে দেশ ছাড়েন, তখন উনি কথা দিয়েছিলেন, ওই লিখিত আছে ওই মুচলেকাতে, যে উনি আর কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে ফিরবেন না, উনি আর কোনোদিন রাজনীতি করবেন না। সেটা জনগণ ভুলে যায়নি। একটা মুচলেকা দিয়ে গেছেন, আবার আরেকটা মুচলেকা দিয়ে এসেছেন, এটা একেবারে প্রমাণিত। কারণ উনি ওনার মায়ের মুমূর্ষু অবস্থায় গত মাসের শেষের দিকে, নভেম্বরের শেষের দিকে, ওনার মায়ের মুমূর্ষু অবস্থায় উনি দেশে আসতে পারেননি। যখন জনগণের উপর থেকে অনেক প্রশ্ন উঠলো, যখন দলের উপর অনেক ছাপ পড়লো, তারেক জিয়া কেন দেশে আসতেছেন না, গত 17 মাস থেকে উনি অনেক নাটক করছেন। বিএনপি তারেক জিয়াকে অনেক নাটক করছে, তারেক জিয়াকে নিয়ে ভাবছে সবকিছু গোপন রাখতে পারবে, জনগণ থেকে সবকিছু আড়াল করতে পারবে। তারেক রহমানের যেই দেশে উনি আসতেছেন না কেন, এটা শেষ পর্যন্ত এটা পারেননি। তারেক রহমান নিজেই সেটা পাশ করে দিতে বাধ্য হয়েছেন। যখন সমালোচনার ঝড় উঠলো, মানুষের একের পর এক প্রশ্নবিদ্ধ হচ্ছিল, তারেক জিয়া কেন দেশে আসতেছেন না মায়ের অন্তিম মুহূর্তে, এবং ওনার মায়ের একমাত্র জীবিত সন্তান উনি, একমাত্র সন্তান মায়ের মৃত্যুকালে মায়ের পাশে নেই। তখন উনি বাধ্য হয়ে স্ট্যাটাস দিয়েছেন যে আমার দেশে আসা অবারিত না, এটা নিয়ন্ত্রণ আমার হাতে নেই। তার মানে তখন মানুষ বুঝে গেছে যে এটা কারা নিয়ন্ত্রণ করতেছে। তার মানে হলো উনি আর দেশে কখনো আসতে পারবেন না, কারণ উনি যে মুচলেকা দিয়ে গেছেন কোনোদিন আর দেশের রাজনীতিতে ফিরে আসবেন না, এই জন্য উনি দেশে আসতে পারতেছেন না। তখন মানুষ একেবারে ওই স্ট্যাটাসটার পর একেবারে পরিষ্কার হয়ে গেছে, ক্লিয়ার ধারণা পেয়ে গেছে মানুষ যে তারেক জিয়ার রাজনীতি শেষ, ইতি ঘটছে। কিন্তু 3 সপ্তাহ যেতে না যেতেই কি এমন নাটকীয় ঘটনা ঘটলো, উনি কি এমন ম্যাজিশিয়ান যে উনি একেবারে মোড় ঘুরিয়ে দিলেন, উনি দ্রুত দেশে ফিরে আসলেন। তার কাছে মুচলেকা দিয়ে আসলেন, জনগণ এটা জানতে চায়। ভারতের কাছে মুচলেকা দিয়ে এসে বাংলাদেশে রাজনীতি করবেন, বাংলাদেশ শাসন করবেন, এটা দুঃস্বপ্ন হয়ে থাকবে। ভারতের কোনো দালাল, ভারতের কোনো সেবাদাস বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। জনগণ ওদেরকে নির্বাচিত করবে না, জনগণ ওদেরকে নেতা হিসাবে মেনে নেবে না। এখন আর আগের সেই বাংলাদেশ নেই যে ভারতের দাসত্ব করে বাংলাদেশে রাজনীতি করা যাবে। ভারতের দাসত্ব যারা করছে একসময়, তারা ভারতে পালিয়ে গেছে। ওরা ভারত থেকেই আসছিল, শেখ হাসিনা ভারত থেকে আসছিল 1981 সালে, আবার সে ভারতেই ফেরত গেছে। ওই যে বলতো না যে ভারতের সাথে আওয়ামী লীগের স্বামী স্ত্রীর সম্পর্ক, ঠিক বাংলাদেশ থেকে স্বামীর কাছে চলে গেছে, ভারতে মোদির কাছে চলে গেছে। এই ভারতের যারা দালালি করবে, যারা ভারতের দাসত্ব করবে, তারা বাংলাদেশে কোনোদিন রাজনীতি করতে পারবে না। শেখ হাসিনার আওয়ামী লীগের ভাগ্য বরণ করতে হবে তাদেরকে, একই পরিণতি ভোগ করতে হবে তাদেরকে। তারেক রহমান ভারতের কাছে মুচলেকা দিয়ে বাংলাদেশে আসছেন বাংলাদেশে রাজনীতি করার জন্য, বাংলাদেশে এই ক্ষমতায় যাওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য, দেশ শাসন করার জন্য। এগুলি মানুষ হতে দিবে না, ওনার এই রাজনীতি মেনে নিবে না মানুষ, কারণ উনি অনেক বিতর্কিত। উনি 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত যত অপকর্ম করেছেন, এগুলি জনগণ ভুলে যায়নি। উনি 1 সাল থেকে 6 সাল পর্যন্ত যত দুর্নীতি করেছেন, যত অপকর্ম করেছেন, তার কর্মের ফল হিসেবে ওনাকে 2006 সালে সেনা শাসিত সরকার আসার পর ওনাকে রিমান্ডে নিয়ে ওনার কোমর ভেঙে দিয়েছে, মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এটা ওনার কর্মের ফল, এবং এটার সাথে বিএনপির তৎকালীন সিনিয়র সকল নেতা ছিলেন এটার পক্ষে, কারণ উনি সকল নেতার সাথে চরম অসভ্য আচরণ করছেন, অসৌজন্যমূলক আচরণ করছেন। এই জন্য দলের সিনিয়র নেতাদের ইন্ধনে একাগারের সরকার গঠিত হয়। সেনা শাসিত যে সরকার আসছে, মইনিউ আহমেদ এবং ফখরুদ্দিন আহমেদের যে সরকার, একাগারের সরকার, সেনা শাসিত সরকার বলা, সেটার প্রধান কারণ হলো এই তারেক রহমান। এবং
এটার সবচেয়ে বড় ইন্ধনদাতা হলো বিএনপি সকল সিনিয়র নেতা, এবং ওনারা বাধ্য হয়ে এই কাজটা করছেন। কারণ তারেক রহমান যে বাড়াবাড়ি করছেন 2001 থেকে 2006 সালে, আপনাদের মনে থাকার কথা, যারা এখন বয়স 40-এর উপর হয়েছে তাদের স্পষ্ট সবকিছু মনে থাকার কথা। ওনার বাড়াবাড়ির কারণে তখন এই সেনাশাসিত সরকার বাধ্য হয়েছে আসতে। উনি তখন ব্যাপক দুর্নীতি করছেন। এই যে হাওয়া ভবনের কথা বলা হয়, খাম্বার কথা বলা হয়, এগুলি হচ্ছে দুর্নীতির মহা দুর্নীতি যে করছেন, এগুলি তার একটা গল্প। আরেকদিন এই গল্পগুলি বলবো, শুধু সংক্ষেপে বলে রাখলাম এই হাওয়া ভবনে অনেক কিছু ঘটছে। এই খাম্বা দুর্নীতি, ব্যাপক দুর্নীতি হয়েছে। এই খাম্বা শুধু বিভিন্ন জায়গায় ফেলে রাখছে, বিদ্যুতের খুঁটিকে বলা হয় খাম্বা। মানুষকে বিদ্যুৎ দিবে বলে বলে এইভাবে খুঁটি রেখে আসছে, কিন্তু বিদ্যুৎ দেয় না, লাইন দেয় না, শুধু খুঁটি দেখায় রাজনীতি করছে, এবং সেখান থেকে শত শত কোটি টাকা লোপাট করছে। এটা হচ্ছে দুর্নীতির একটা মহাপরিকল্পনা ছিল এই খাম্বা, এবং সেটার মূল নিয়ন্ত্রণ ছিল এই হাওয়া ভবনে। এই হাওয়া ভবন ছিল তারেক জিয়ার অফিস। এই হাওয়া ভবনে বসে সব পরিকল্পনা করতে, সারা বাংলাদেশে কোথায় কত পার্সেন্টেজ করে দুর্নীতি করবে। তখন এই যে 10% করে খেতেন, একসময় 10% চলে গেছে 50%-এ। তারপর এই রাজনীতিবিদরা এবং এই প্রশাসনের অনেকে বিরক্ত হয়ে একেবারে অধৈর্য হয়ে 1/11 সরকার গঠন করছে এবং তাকে নিতে বাধ্য হয়েছে। তখন বেগম খালেদা জিয়ার বাড়াবাড়িতে 1/11 সরকার আসেনি, 1/11 সরকার আসছে তারেক জিয়ার বাড়াবাড়িতে, তারেক জিয়ার অপকর্মের কারণে। যে দেখছে দেশ নাইলে ধ্বংসের মুখে চলে যাচ্ছে। দেশ পরপর 3বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পর 2006 সাল পর্যন্ত 3বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে পুরো পৃথিবীতে। তখন দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় চলে গেছে, দেশের ভিতরে প্রশাসনের ভিতরে শৃঙ্খলা নষ্ট হয়ে গেছে। কারণ এটা নেতৃত্ব, এই দুর্নীতির নেতৃত্ব দিচ্ছিলেন স্বয়ং এই তারেক রহমান। আজকে উনি এসে বাণী শোনান দেশের মানুষকে, উনি ন্যায় ইনসাফ স্থাপন করবেন, উনি ঘুষ দুর্নীতি মুক্ত প্রশাসন উপহার দিবেন, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত এই সমাজ উপহার দিবেন। ওনার দলের চাঁদাবাজ টেন্ডারবাজ দখলবাজ সন্ত্রাসীদের অত্যাচারে গত 16 মাস মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, তাদের বিরুদ্ধে উনি ব্যবস্থা নিতে পারতেছেন না। উনি দেশে আসলে এই সমাজ থেকে চাঁদাবাজ সন্ত্রাস এগুলি দূর করবেন, আপনারা বিশ্বাস করেন? এবং প্রশাসন থেকে ঘুষ দুর্নীতি উনি মুক্ত প্রশাসন উপহার দেবেন, এটা আপনারা বিশ্বাস করেন? যে লোক আপাদমস্ত পুরো দুর্নীতিতে একেবারে হাবুডুবু খাচ্ছে এখন পর্যন্ত। এবারও অভিযোগ আছে এই যে এই যাদেরকে নমিনেশন দিয়েছে, সেখানে নমিনেশন বাণিজ্যের অভিযোগ আছে। অর্থের বিনিময়ে উনি নমিনেশন দিয়েছেন অনেককে, অনেক দলের থেকে নেতা কর্মী বাদ পড়েছে শুধু দুর্নীতি করার কারণে, এই নমিনেশন বিক্রি করার কারণে শত শত কোটি টাকা এক একটা নমিনেশন বিক্রি করছে। এটা বিএনপির নেতাদের অভিযোগ, এগুলি আমাদের অভিযোগ না। আমি এতক্ষণ যতগুলি কথা বলছি এগুলি সবগুলি প্রমাণিত। আপনারা পুরনো পত্রিকা সব ঘেটে দেখেন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত সব পাবেন। আমি একটাও গুজব ছাড়াইলে, একটা কথা মিথ্যা বলিনি, একটা কথা বিদ্বেষপূর্ণ বলেনি। তারেক রহমান উনি যতগুলি কাজ করছেন, যত দুর্নীতি করছেন, যত অপকর্ম করছেন 2001 থেকে 6 সাল পর্যন্ত, আমি ওই সত্যিগুলি বলছি। ওনাকে যে সেনাবাহিনী রিমান্ডে নিয়ে, সেনা হেফাজতে নিয়ে যে ব্যাপক শারীরিক টর্চার করছেন, আমি এটার বিপক্ষে। একটা মানুষকে টর্চার করার বিপক্ষে আমি, কারণ আইনের শাসন আছে, আইন তার বিচার করবে। তাকে শারীরিকভাবে হেনস্থা করা, অ্যাসল্ট করা, এগুলির পক্ষে না। আমরা যে কোনো মানবাধিকারের পক্ষে, একটা মানুষের অধিকারের পক্ষে। আমরা এই কথাগুলি যে বলতেছি এগুলি অন্যায়ের বিরুদ্ধে বলতেছি। ওনার সাথে যে অন্যায় আচরণ করছে আমরা সেটারও বিপক্ষে। ওনার বিচার হবে, আইনের আওতায় আনবে। যে কোনো মানুষের যদি কোনো অপরাধ করে থাকে তাকে আইনের আওতায় আনা হবে। তাকে শারীরিকভাবে নির্যাতন করা যাবে না, মানসিক নির্যাতন করা যাবে না। এটা মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী, এটা আইনের পরিপন্থী। আইন এটা বলে না। মানুষের একটা অধিকার আছে, অধিকার কোনো অবস্থাতে যেন লঙ্ঘিত না হয়, আমরা সেটার পক্ষে। আমি শুধু ওনার যে অপরাধগুলি উনি করছে সেগুলির কথা কিছুটা বললাম। উনি অনেক অপরাধ করছে, আজকে সামান্য একটু বললাম, আরেকদিন বলবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।